জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ অন্য আসামিদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে ৩-৪টি রায় অক্টোবরের মধ্যেই পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করেন তিনি। আইন উপদেষ্টা জানান, এরই মধ্যে আদালতে বিচারের যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। জুলাই গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া মামলার অগ্রগতি সহ সমসাময়িক বিষয় নিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের এই সংবাদ সম্মেলনের আয়োজন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পরে ইতিমধ্যে এই আদালতে বিচার কার্যের যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে। এ সময় তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতা ও পুলিশের বিরুদ্ধে গণহত্যার অপরাধে দায়ের হওয়া ৩ থেকে ৪টি মামলার রায় হবে অক্টোবরেই। একটা হচ্ছে ৩০০টির উপর অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের এখানে প্রসিকিউশন অফিস যাচাই বাছাই করে ১৬টি মামলা দায়ের করেছে। 4টি মামলার তদন্ত কাজ এ মাসে সম্পন্ন হচ্ছে। অক্টোবরের মধ্যে আমরা ৩-৪টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। এটা বিচারিক প্রক্রিয়ার ব্যাপার, কিন্তু আমরা তদন্ত যে টিম আছে, আমাদের প্রসিকিউশন টিম আছে, বিশেষ করে আমাদের চিফ প্রসিকিউশন যে লয়ার আছেন ব্যারিস্টার তাজুল ইসলাম, ওনার সাথে কথা বলে আমার যে ধারণা হয়েছে সেটা আপনাদের ব্যক্ত করছি। ভারত সরকার শেখ হাসিনাকে দেশে ফেরত না দিলে সেটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যাবর্তন চুক্তি রয়েছে তার সুস্পষ্ট লঙ্ঘন হবে বলেও জানান তিনি। এখন আমরা তো আনার সর্বাত্মক চেষ্টা করছি। এখন ভারতের যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে নাকচ করার চেষ্টা করবে। আমরা আমাদের দাবি জানাতে থাকব। ভারতে বসে শেখ হাসিনা মিথ্যাচারের পাশাপাশি সবাইকে উস্কে দিচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ডক্টর আসিফ নজরুল। তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তাকে অবাধে বাংলাদেশ সম্পর্কে উৎসাহমূলক, উস্কানিমূলক, বিভ্রান্তিকর কথাবার্তা বলতে দিয়ে তারা বরং বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির যে প্রচেষ্টা করছে, তাতে আমাদের কাছে মনে হয় না এই আইনটা গুড ফেইথে বা সরল বিশ্বাসে এই আইনটা প্রতিপালন করার ইচ্ছা তাদের রয়েছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। এদিকে সকালে একটি সেমিনারে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, হুটহাট করে কাউকে জামিন দেয়া যাবে না, বিচার বিবেচনা করে দিতে হবে। তিনি বলেন, গত 15 বছর ধরে অরাজকতা, গুম ও খুন হয়েছে, প্রতিটি হত্যার বিচার হতে হবে। রাজারবাগে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ে কর্মশালায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে দেশ থেকে সন্ত্রাসীদের মূল উৎপাদন করা সম্ভব। আবু সাইদ অপুর রিপোর্ট। রাজধানীর রাজারবাগে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় যোগ দেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। কর্মশালায় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, হুটহাট করে কাউকে জামিন দেয়া যাবে না, বিচার বিবেচনা করে দিতে হবে। তিনি বলেন, গত 15 বছর ধরে অরাজকতা, গুম খুন হয়েছে, প্রতিটি হত্যার বিচার হতে হবে। জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠেন, যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, যদি একই অপরাধ আবার করার চেষ্টা করেন, তাহলে সেটা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা। আপনারা আমার চেয়ে ভালো জানেন, 15 বছর গুম হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। আমাদের এখানে 15 বছর অরাজকতা হয়েছে, কিন্তু বানানো কথা না। আপনারা প্রত্যেকে জানেন, নিজের বিবেককে জিজ্ঞেস করেন। তা আমরা যদি এই পুলিশ, কোর্ট, প্রসিকিউটর, ডিসি, আমরা যদি এই বার্তা দিতে না পারি যে প্রতিটা হত্যার বিচার হবে, প্রতিটা গুমের বিচার হবে, 15 বছরের অরাজকতার বিচার হবে, আমরা এই বার্তা দিতে না পারলে আমাদের এখানে থাকার তো কোনো মানে হয় না। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে দেশ থেকে সন্ত্রাসীদের মূল উৎপাদন করা সম্ভব। জুলাই অগাস্ট হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত, সন্ত্রাসী, নরহত্যায় জড়িত, বিশেষ হেলমেট বাহিনী, ফৌজদারি অপরাধে সম্পৃক্ত ফ্যাসিস্ট ও তাদের দূষররা, অর্থ পাচারকারী, লুণ্ঠনকারী, ষড়যন্ত্রকারী, দুষ্কৃতিকারী, রাষ্ট্রদ্রোহী, দুদকের মামলায় আসামিদের আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে। সরকারের পুলিশ বাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সশস্ত্র বাহিনীর সদস্যরা আইনি প্রক্রিয়ায় এই সকল অপরাধীকে
উল্লেখযোগ্য পরিমাণ গ্রেপ্তার করেছি। আর এছাড়াও গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, প্রশাসন ও বিচার বিভাগের ব্যাপক সংস্কার প্রয়োজন। রাজনৈতিক কর্মীদের নির্যাতনের জন্য জেলখানাকে যেন ব্যবহার করা না হয় সেই আহ্বানও জানান তিনি। যেখানে মানবাধিকার রক্ষা করেও পুলিশিং সম্ভব এবং মানবাধিকার রক্ষা করার জন্য আদালতগুলো ভূমিকা পালন করে, বারে বারে রিমান্ডে পাঠিয়ে রক্তাক্ত ব্যক্তিটাকে আবার রিমান্ডে পাঠিয়ে আবার অত্যাচারের দিকে ঠেলে দেয় না, কোনো রকম সাক্ষী ছাড়া বিচার করে রাত্রেবেলা কোর্ট বসিয়ে যেই আদালত শাস্তি দেয় না, যেই আদালত রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য, মানবাধিকার কর্মীদের দমনের জন্য জেলখানাগুলোকে ব্যবহার করে না, ওই রকম একটা দেশের জন্যই তো আমরা সবাই মিলে চেষ্টা করছি। অবশ্যই তপু, মাই টিভি, ঢাকা। সফল হব, সবাইকে ধন্যবাদ। বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকারমূলক প্রকল্পে মার্কিন সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন চার্চ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বাংলাদেশে বসবাসরত 10 লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সহায়তা কার্যক্রম চালু রাখার জন্য মার্কিন প্রশাসনকে ধন্যবাদ জানান। পাশাপাশি জীবন রক্ষাকারী বিভিন্ন গবেষণায় সম্পৃক্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান ICDDRBতেও সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। বৈঠকে অধ্যাপক ইউনূস একটি ঐক্যমত্য কমিশন গঠন এবং এর তত্ত্বাবধানে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরুর জন্য তার সাম্প্রতিক পদক্ষেপগুলো তুলে ধরেন। এ সময় চার্চ দ্য অ্যাফেয়ার্স জ্যাকবসন নতুন সরকারের জন্য নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত বলে মন্তব্য করেন। তিনি দেশের নিরাপত্তা বাহিনী কর্তৃক সম্প্রতি শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট সম্পর্কেও জানতে চান। অন্তর্বর্তী সরকারের গৃহীত চলমান সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে বিশ্বব্যাংক। মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার। এ সময় তিনি বাংলাদেশের চলমান সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে কর ব্যবস্থা সহ অন্যান্য ক্ষেত্রে ডিজিটালাইজেশন পদ্ধতি চালু এবং বিভিন্ন ক্ষেত্রে সুশাসন ও স্বচ্ছতা প্রতিষ্ঠার লক্ষ্যে সংস্কার কর্মসূচি বাস্তবায়নের বিষয় আলোচনায় উঠে আসে। নির্বাচনের সময়সীমা কমিশনের হাতে নেই। সংস্কারের পাশাপাশি জাতীয় ঐক্যমতের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এছাড়াও বাংলাদেশের ইতিহাসে অবাধ, সুষ্ঠু ও সেরা ভোট প্রত্যাশা করে UNDP। আবু সাইদপুর রিপোর্ট। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে UNDP সহ 18 দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের সাথে বৈঠকে বসেন নির্বাচন কমিশন। এ সময় UNDPর আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জানান, বাংলাদেশের নির্বাচন নিয়ে সহায়তা চেয়েছে কমিশন। ভোটের তালিকা হালনাগাদ, ভোটারদের ভোটযুদ্ধে উদ্বুদ্ধকরণ, ভোট সম্পর্কিত সব ধরনের সচেতনমূলক সুন্দর একটি নির্বাচনের জন্য সব ধরনের সহযোগিতা করবে UNDP। নির্বাচন কমিশনের অনুরোধেই আমরা UNDP সহযোগিতা করতে এসেছি। ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন না হলেও জানুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নেওয়া সম্ভব। সর্বক্ষেত্রে সহযোগিতা করবে UNDP। সীমিত পরিসরে স্থানীয় সরকার নির্বাচন হলেও ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করা সম্ভব। তবে কমিশনের অগ্রাধিকার জাতীয় নির্বাচন। নির্বাচন কবে হবে সেটা সরকারের সিদ্ধান্ত বলেও জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল সানাউল্লাহ। সকল স্থানীয় সরকার আপনার ইনস্টিটিউশন ডিসমেন্টাল হয় নাই, কিছু ডিসমেন্টাল হয়েছে। এটা সুতরাং এটা এই কন্ডিশনাল ব্যাপারগুলো নিয়ে স্পেসিফিক টাইমলাইন দেওয়া সম্ভব না। তবে আমরা ধারণা করি যে সরকার তো আমাদের হাতের টাইমগুলো বিবেচনায় নেবেন এবং তারা যদি মনে করেন যে না, জাতীয় নির্বাচনকে আপনার কোনো একটা টাইমে ফ্রেম করে তারপরে কতটুকু অনুশীলন করা যায় সেটা তারাই সিদ্ধান্ত নেবে। ডিসেম্বর মাস মাথায় রেখেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আবু সাইদপুর, মাই টিভি, ঢাকা। সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে আওয়ামী লীগ মাথা চারা দিয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহবুবুর রহমান মান্না বলেছেন অন্তর্বর্তী সরকারের উচিত জুলাই আগস্ট আন্দোলনে আহতদের সুচিকিৎসা দেয়া। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা সব কথা বলেন।
ইউসুফ আলী রিপোর্ট। কমলাপুর মোস্তফা কামাল স্টেডিয়ামে ৩১ দফা নিয়ে কর্মশালার আয়োজন করে মুগদা থানা বিএনপি। হত্যার বিচার করা হবে সেদিন আমি মনে করি আমাদের রাজনীতি, আমাদের কর্মশালা, আমাদের সকল কর্মকাণ্ড সেদিন সফল হবে। চলতি বছরের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যকে স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা করা হবে। স্থানীয় সরকার নির্বাচন সংসদ নির্বাচনের আগেই হবে। অনেকে এমন ধারণা পোষণ করছেন, এমন ইচ্ছাও পোষণ করছেন। যে বা যারা বলছেন, আমি তাদের প্রতি বিনয়ের সঙ্গে অনুরোধ করে বলবো যে এই কথাটা প্রত্যাহার করেন। কারণ আমরা এই 17 বছর আন্দোলন করি নাই স্থানীয় সরকার নির্বাচনের জন্য, আমরা আন্দোলন করেছি সংসদ নির্বাচনের জন্য। আওয়ামী লীগ গর্তের মধ্যে মাথা ঢুকেই আছে। এখন সুযোগ পেলেই তারা সফল দেবে। স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা সঙ্গে সঙ্গে তারা মাথা বের করে আসবে। সবাই মাথা বের করবে, আওয়ামী লীগকে সুযোগ দেওয়া যাবে না। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতীকী সমাবেশে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদীদের রোধ করা সম্ভব। আমরা এই রকম সরকার চাই, যেই সরকার জনগণের দুঃখে নিজের দুঃখ পাবে, যেই সরকার জনগণের দুঃখ দেখলে সেই দুঃখ দূর করবার চেষ্টা করবে। আমি কিন্তু এই কথা বলছি না এখনকার যে সরকার আছে সেটা বৈরী সরকার, সেটা জনগণের শত্রু সরকার, তারা জনগণের জন্য কোনো ভালোবাসাই পোষণ করে না, বলছি না। কিন্তু এই কথা বলি, এই সরকার হলেই হবে না, কেবল ভালো মানুষ দিয়ে দেশ চলে না, যোগ্য লোকও লাগবে। সেই রকম মানুষ যে ভালো জনগণকে ভালোবাসে এবং জনগণের কল্যাণ করতে পারে, উপকার করতে পারে, সেই রকম দেশ চাই, সেই রকম সরকার চাই। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কারণেই আজ গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে নানা বিভেদ শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান মঞ্জু। কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আন্দোলনে শুধু ক্ষমতার পরিবর্তন নয়, আমাদের চাওয়া ছিল একটি রাজনৈতিক বন্দোবস্তের। এ সময় সরকারের অপারেশন ডেভিল হান্টেরও সমালোচনা করেন এবি পার্টির এই চেয়ারম্যান। আমাদের পক্ষ থেকে আমি বলছি যে এই ডেভিল হান্টটা, এটাকে আমি বলি ডিলেইড ডেভিল হান্ট ইনিশিয়েটিভ। এটা একটা বিলম্বিত উদ্যোগ। আমরা কিন্তু সরকারকে, সরকারের কর্তা ব্যক্তিদেরকে প্রথম থেকে বলেছিলাম যে প্রত্যেক অন্তর্বর্তীকালীন সরকার, প্রত্যেক কেয়ারটেকার সরকার দেখবেন আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য একটা সমন্বিত উদ্যোগ নেয়, কিন্তু সরকার প্রথম দিকে এই উদ্যোগটা নেয় নাই। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন 14তম। 2023 সালের তুলনায় 4 ধাপ এগোলো সিএপি সূচকে বাংলাদেশের স্কোর কমে দাঁড়িয়েছে 23, যা গভীর উদ্বেগজনক বলে মনে করেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তার মতে বিগত সরকারের কর্তৃত্ববাদিতায় দুর্নীতির নিয়ন্ত্রণ হারাতে বসেছে বাংলাদেশ। এসএম আরিফের রিপোর্ট। 2023 সালে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল 10ম। 2024 সালে 4 ধাপ এগিয়ে অবস্থান দাঁড়ায় 14তম। নিম্নক্রম অনুযায়ী ভালো অবস্থার ইঙ্গিত দিলেও টিআইবি বলছে অন্য কথা। সিপিআই এর স্কোরের মানদণ্ডে দুর্নীতিতে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে মনে করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। গতবারের তুলনায় ভালো হয়েছে, এটি বলার পর যে কেন ভালো হয়নি, আমরা 4টা ডেজিগনেশন পেয়েছি এবারের স্কোরে। আর একটা হচ্ছে যে বাংলাদেশ দুর্নীতি নিয়ন্ত্রণ হারাতে বসেছে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের দেশের স্কোরটা হচ্ছে যে অথরিটেরিয়ান বা কর্তৃত্ববাদী যে দেশগুলোর যে স্কোর তার তুলনায় কম। ভারত থেকে পুরো মেয়াদে সর্বনিম্ন এবারের স্কোর, কাজেই আমাদের স্কোর অত্যন্ত উদ্বেগজনক। তার মতে বিগত 13 বছর কর্তৃত্ববাদী মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে সিপিআইএ, যার বিরূপ প্রভাব প্রতীয়মান হয়েছে। এই কর্তৃত্ববাদের বিকাশের অন্যতম উপাদান ছিল চৌর্যবৃত্ত ভিত্তিক রাজত্ব যেটা ছিল, তার উপর ভিত্তি করে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, তার একটা চূড়ান্ত রূপ ধারণ করেছিল যে মেয়াদটি, এটা অর্থাৎ নভেম্বর 2021 থেকে সেপ্টেম্বর 2024 এই মেয়াদটি।
এবং এই মেয়াদের তথ্যের উপর ভিত্তি করে যেহেতু সেটা সেই কারণে আমাদের পারফরমেন্স এত বেশি নেতিবাচক। সার্বিকভাবে দুর্নীতির গভীরতা এবং ব্যাপকতা উদ্বেগজনক উল্লেখ করে দুর্নীতি প্রতিরোধে কিছু সুপারিশও জানিয়েছে টিআইবি। সরকারি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মূল ধারার অন্তর্ভুক্ত করতে হবে দুর্নীতি নিয়ন্ত্রণের বিষয়টিকে, এবং যার মাধ্যমে এমনভাবে একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে দুর্নীতি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং ডেমোক্রেসি বা গণতন্ত্র, মানবাধিকার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে যে অন্তরায়গুলো সেটি দূর করার জন্য অন্যতম উপায় হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ। সিপিআই অনুযায়ী 2024 সালে 90 স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে ডেনমার্ক এবং 8 পয়েন্ট নিয়ে দুর্নীতির মাত্রা সবচেয়ে বেশি ছিল সুদানে। যে বৈশ্বিকভাবে যে দুর্নীতির ব্যাপকতা গভীরতা বাড়ছে সেটি যেরকম উন্নয়নশীল দেশগুলো বা আমাদের দেশগুলোর দায় আছে, কিন্তু উন্নত দেশগুলোর দায় একইভাবে রয়েছে। SM আরিফ, মাইটিভি, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার 13 বছর আজ। আলোচিত এই হত্যাকাণ্ডের পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন 48 ঘন্টার মধ্যে খুনের রহস্য উন্মোচনের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু গত 13 বছরেও কুল কিনারা হয়নি এই হত্যাকাণ্ডের তদন্তের। কারা জড়িত এই হত্যাকাণ্ডের সঙ্গে সে রহস্য আজও উন্মোচিত হয়নি। মামলার অগ্রগতিও হতাশাজনক। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নির্মমভাবে খুন হন। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরে বাংলানগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আলোচিত এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়েছে শতাধিকবার। 2012 সালের 18 এপ্রিল এ মামলার তদন্তের দায়িত্ব পায় র্যাব। পরে বিভিন্ন সময়ে রুনির কথিত বন্ধু তানভীর রহমান, বাড়ি নিরাপত্তা কর্মী পলাশ রুদ্রপাল ও নিরাপত্তা কর্মকর্তা এনাম আহমেদ সহ আরও 5 জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে তানভীর, নিরাপত্তা কর্মকর্তা হুমায়ুন কবির, রুদ্রপাল ও মিন্টু জামিনে মুক্ত আছেন। হত্যায় ব্যবহৃত ছুরি, বটি, ছুরির বাট, সাগরের হাত বাঁধা ওড়না ও রুনির পরনের কাপড় ডিএনএ পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রের পরীক্ষাগারে পাঠিয়েছিল র্যাব। হত্যায় সন্দেহভাজন কয়েক ব্যক্তির ডিএনএ নমুনাও যুক্তরাষ্ট্রের ল্যাবে পাঠানো হয়। হত্যার ঘটনায় বিভিন্ন সময় মোট 160 জনকে জিজ্ঞাসাবাদ করে র্যাব, কিন্তু খুনি শনাক্তের জন্য কার্যকর ক্লু পায়নি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর হাইকোর্টের নির্দেশে সাগররুনি হত্যা মামলার তদন্ত নতুন মোড় পায়। গেল নভেম্বর থেকে পিবিআই প্রধানের নেতৃত্বে কাজ করছে টাস্কফোর্স। বাদীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, এই মামলার রহস্য উদ্ঘাটনে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার ঘাটতি নেই। অতীতে এই মামলাটিকে সঠিকভাবে পরিচালনা করতে দেয়া হয়নি, এই মর্মেও কিছু তদন্ত রিপোর্টে কিছু তথ্য উপাত্ত এসেছে। অতীতে এই ইনভেস্টিগেশন প্রসেসকে অবস্ট্রাকশন করা হয়েছে, এই ইনভেস্টিগেশন প্রসেসকে সঠিকভাবে আইনি পদ্ধতিতে চলতে দেওয়া হয়নি। ফলে দক্ষ জনশক্তি এবং ইচ্ছার অভাবের কারণে সময় মতো তার তদন্ত সম্পন্ন করা যায়নি। 13 বছর পরে আজকে এসে প্রশ্ন দাঁড়িয়েছে, এই চ্যালেঞ্জিং জব, কারণ 13 বছরে অনেক সাক্ষ্য প্রমাণেই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, হারিয়ে গেছে। সব কিছুর পরেও এখন একটি আশার আলো দেখা যাচ্ছে। আমরা আশা করি স্বল্পতম সময়ের মধ্যে হাইকোর্ট কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যেই তদন্তকারী ইফিশিয়েন্ট কর্মকর্তারা একটি গ্রহণযোগ্য এবং সত্যিকার অর্থেই বিচার পরিচালনা করার মতো উপযুক্ত তদন্ত রিপোর্ট আদালতের সামনে দাখিল করবেন, এটি আমরা প্রত্যাশা করি। টানা 15.5 বছর ক্ষমতা ধরে রাখা আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত আলোচিত এই হত্যাকাণ্ডের বিচারে সেই সরকার যে আন্তরিক ছিল না সেটি স্পষ্ট। সরকারের ঘনিষ্ঠ লোকজন এই হত্যার সঙ্গে জড়িত থাকার ইঙ্গিতও মিলেছে বারবার। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সমাবেশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। দুপুরে ডিআরইউ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু সালে আকন। ফ্যাসিবাদী সরকার বিচারের নামে কালক্ষেপণ করে 114 বার চার্জশিট পেছানোর সমালোচনা করেন বক্তারা। বলেন, আগামী ধার্য তারিখে আদালতে চার্জশিট প্রদান করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা করা হবে। খুনিদের বিচার না হওয়া পর্যন্ত প্রয়োজনে সংগ্রাম কমিটি গঠন করে আন্দোলন বেগবান করা হবে বলেও হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। কারণ হত্যাকারী কারা ছিল তারা জানে, তারপরে বিচার করেন, তাদের সরকারের ভিতরে হয়তো তারা লুকিয়ে ছিল। সাগর সরওয়ার এবং মেহেরুন রুনি হত্যার বিচারের জন্য আমরা সরকারকে বলতে চাই, আপনারা অবিলম্বে অন্তত চার্জশিটটি দেওয়ার ব্যবস্থা করুন। বিচার আদালত করবে, তো চার্জশিটটির ব্যবস্থা করা হলে
আমার মনে হয় যে বিচার আমরা পাবো, এই বিচার সামনের দিকে এগিয়ে যাবে। গত 24 ঘন্টায় ঢাকা সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্টে 607 জন সহ মোট 1775 জনকে গ্রেফতার করা হয়েছে। সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরে এআইজি মিডিয়া অ্যান্ড পিআর এনামুল হক সাগর সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার করা হয়েছে 607 জনকে। এছাড়া এই বিশেষ অপারেশন সহ অন্যান্য অভিযানে সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত 1775 জনকে গ্রেফতার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টে একটি বিশেষ অভিযান যা 8 ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে। গত 7 ফেব্রুয়ারি গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। হামলার ফলে বেশ কয়েকজন আহত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সাম্প্রতিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় 8 ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট নামক বিশেষ অভিযান শুরু হয়। চাকরিতে পুনর্বহাল এবং কারামুক্তি সহ 8 দফা দাবি মানতে আলটিমেটাম দিয়েছে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবার। বুধবার 12টার মধ্যে সরকারের পক্ষ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা না গেলে আন্দোলন তীব্র হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে এই হুঁশিয়ারি দেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এসএম আরিফের রিপোর্ট। চাকরিতে পুনর্বহাল এবং কারামুক্তি সহ 8 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে চাকুরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারবর্গ। এ সময় তারা জানান, পিলখানা হত্যাকাণ্ডে প্রহসনমূলক মামলায় জড়ানো হয়েছে তাদের। আমার স্বামী কোনো নির্দোষ, একবারে কোনো সাক্ষী নাই, কোনো কিছু নাই, তবু হেকে এই হত্যা মামলা খালাস পেয়ে আবার হেকে আটকে রাখা হয়েছে। পরিবারের 4 জনের জেলে আসলে। আমার আব্বু মৃত্যুবরণ করছে, আমার বাবার কোনো চিকিৎসা পায় নাই। আমার মা মারা গেছে 2009 সালে 25-26-এর ঘটনায়। প্রথম গুলিতে আমার আম্মু মারা গেছে। আমার মায়ের আজ মতো আমরা লাশ পাই নাই। অবস্থান কর্মসূচি থেকে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের পক্ষে 8 দফা ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার। জেলবন্দি বিডিআর সদস্যদের অনতি বিলম্বে মুক্তি দিতে হবে এবং উদ্দেশ্য প্রণোদিত প্রহসনের বিস্ফোরক মামলা বাতিল করতে হবে। 3. গঠিত কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ব্যতীত শব্দ এবং কার্যপরিধির 2-9 ধারা বাদ দিতে হবে। অন্যায়ভাবে চাকরিচ্যুত সেনা কর্মকর্তাদের পুনর্বাসন করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন এই সমন্বয়ক। কাল 12টার পরে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। যদি না মানা হয় তাহলে আবারও বলছি, আমাদের এই আন্দোলন কিন্তু আরো তীব্র থেকে তীব্রতর হবে। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। এবার মাই টিভি বিশেষ। মনিটরিংয়ের অভাবে অকেজো হয়ে পড়ে আছে ঢাকার বিভিন্ন পয়েন্টে স্থাপন করা স্বয়ংক্রিয় সিগন্যাল লাইট। ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক করতে 2010-11 অর্থ বছরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি প্রকল্পের আওতায় 38 কোটি টাকা খরচ করে এই সিগন্যাল লাইট স্থাপন করে। স্থাপনের পরে আর মনিটরিং করেনি সিটি কর্পোরেশন, ফলে অপচয় হয়ে গেছে 38 কোটি টাকা। এ বিষয়ে জানতে চাইলে দায়সারা বক্তব্য দেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। যানজটের নগরী রাজধানী ঢাকা। দিনটা 24 ঘন্টা চলছে যানবাহন। অনেকের মধ্যেই রয়েছে ট্রাফিক আইন না মানার প্রবণতা। সড়কে যানবাহন নিয়ন্ত্রণে সবসময় ব্যস্ত সময় পার করতে হয় ট্রাফিক পুলিশের। চালকদের ট্রাফিক সিগন্যাল মানা আর না মানার মধ্য দিয়েই নিয়ন্ত্রণ রাখতে হয় যানজটের। আর এমন গুরুত্বপূর্ণ কাজটি করে যাচ্ছে ট্রাফিক পুলিশ তার হাতের ইশারায়। ঢাকা মহানগর জুড়ে এভাবেই ট্রাফিক নিয়ন্ত্রণ করে যাচ্ছে ট্রাফিক পুলিশ। এতে প্রাণের ঝুঁকি থাকলেও কাজ চালিয়ে যাচ্ছেন তারা। এমন বাস্তবতায় 2010-11 অর্থবছরে বিশ্বব্যাংকের সহায়তায় নির্মল বায়ু ও টেকসই পরিবেশ প্রকল্পের অধীনে 38 কোটি টাকা খরচ করে রাজধানীর বিভিন্ন মোড়ে স্বয়ংক্রিয় স্মার্ট ট্রাফিক সিগন্যাল স্থাপন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে মনিটরিং করার কথা থাকলেও কয়েকদিন পরেই তা অকেজো হয়ে যায়। কর্পোরেশনের যে নিয়ন্ত্রণ কক্ষ সেখানে করা হয়েছে আনসারদের রুম। প্রকল্প শেষ করেই দায়সারা কর্তৃপক্ষ, পরে আর নেই মনিটরিং, হয়ে গেল অকেজো, গচ্ছা গেল ৩৮ কোটি টাকা। কি বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা? তখন যখন লাগাইছিল তখন কিন্তু চলতো, 2009 থেকে 19 পর্যন্ত সবগুলোই রান করছিল। পরবর্তীতে এগুলা ওই কিস প্রকল্প শেষ হওয়ার পরে স্যার এগুলা ওই সিটি কর্পোরেশন ওই টেকনোলজি ট্রান্সফার করা হয় নাই, বা সিটি কর্পোরেশন লোকজন বুঝে নাই, কারণ প্রকল্প বেশ ছিল, তো প্রকল্পের লোকজন যারা ছিল ওরাই খালি এগুলো চালাইতে পারতো। আর পরে দেখা যায় কর্পোরেশন বা ওটা যে মেনটেন্যান্স করার কথা, মেনটেন্যান্সগুলো ঠিক মতো হয় নাই। যদি কাগজ দেখাইতে পারে আমি ড্রাইভার নেব, এর তো কোনো টিম লিডার কোনো সিস্টেমই ছিল না, এগুলো ওইরকম প্রজেক্ট কিছু হয়নি স্যার। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়সারা বক্তব্যের পাশাপাশি এই প্রকল্পের বিষয়ে খুব বেশি দায়িত্বশীল কিছু না বলতে পারলেও এড়িয়ে যান প্রধান প্রকৌশলী। তো আমি মনে করি এইখানে যে সিগন্যালটা ওনারা ইনস্টল করছিলেন সেই সিস্টেমটা টাইম বেসড মনিটরিং অথবা মেনটেনেন্স হয়নি। এটা বানাইছে সিটি কর্পোরেশন, ফান্ডিং ওয়ার্ল্ড ব্যাংকের, এটার ইউজার হচ্ছে কিন্তু পুলিশ। এখন পুলিশ যখন ইউজ করতে গেছে তখন ওনাদের সিস্টেমের সাথে মানে ওনাদের মানে এই সিগন্যাল সিস্টেমের সাথে ওনাদেরও তো মানে অনেক কিছু মানে মনোভূত হয় নাই। পরিকল্পনা, গবেষণা আর আন্তরিকতার অভাবেই এভাবে অপচয় হয়ে গেছে বিভিন্ন প্রকল্পের নামে মোটা অঙ্কের টাকা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা ফোবানার 39তম আসর বসেছে কানাডার মন্ট্রিয়ালে। রোববার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে আয়োজক সংগঠন বাংলাদেশ সলিডারিটি ও ফোবানা কেন্দ্রীয় কমিটি। সংবাদ সম্মেলনে জানানো হয় এবছরের 29 থেকে 31 তারিখ পর্যন্ত 3 দিন ব্যাপী হবে ফোবানা উৎসব। আয়োজকরা জানান নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হবে। বর্তমানে ফোবানা কয়েকভাবে বিভক্ত থাকলেও মন্ট্রিয়ালে ফোবানার আয়োজকরা নিজেদের মধ্যে বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান, সেক্রেটারি নেহাল রহিম, 39তম আয়োজনের আহ্বায়ক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব ইকবাল কবির সহ ফোবানার নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্না বলেছেন, জুলাই আন্দোলনে প্রবাসীদের অবদান বাংলার মানুষ মনে রেখেছে। মালয়েশিয়া যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রতিনিধি আশরাফুল মামুন জানিয়েছেন, গতকাল কুয়ালালামপুরের আমপাং এর একটি হোটেলে সভা হয়। মালয়েশিয়া যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে রমজান আলী, নাজমুল হাসান ও বাদল কারার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিমুনিয়া যুবদলের শেখ মোহাম্মদ সেলিম। বক্তব্য রাখেন মালয়েশিয়া যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ মণ্ডল, যুবদলের সহসভাপতি মঞ্জু খা সহ অন্যান্যরা। এ সময় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা আবু তাহের। রাজনৈতিক এত অত্যাচারের